আচ্ছা, আজকে আমাদের ফিজিক্স ওই চলতরিৎ চ্যাপ্টারটা যেটা দেখতেছিলাম সেটার আমরা ওই পর্যন্ত দেখে আসছিলাম যে আহ, ব্যাটারি থাকা অবস্থায় একটা বর্তনীর ব্যাটারির যখন অভ্যন্তরীণ রোধকে বিবেচনায় আনবো তখন ব্যাটারির ইএমএফ বা ওই তড়িৎচালক শক্তির সাথে ওই প্রবাহিত তড়িৎ আই এর যে সম্পর্ক সেটা আমরা দেখে আসছিলাম। তো আজকে এই ব্যাটারি নিয়ে আরো কিছু বেসিক জিনিস বলতেছি, সেটা হচ্ছে আহ, ওয়ালাইকুম আসসালাম। ব্যাটারির সংযোগ। তো আমরা একটা রোধের দুই প্রান্তে একটা ব্যাটারিকে সংযোগ করে দিলে, এ ধর পজিটিভ নেগেটিভ, এটা ধরলাম এটার ভোল্টেজটা হচ্ছে, এর বিভব পার্থক্য দুইটা পাতের বা ব্যাটারির যে অ্যানোড আর ক্যাথোড তার মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা ধরে নিলাম। এর মানে হচ্ছে আহ, এই 1.5 ভোল্ট, এটার মানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। আই মিন এইটা হচ্ছে +1.5, এটা 0, এরকম হইতে পারে। অথবা হইতে পারে এইটা 3.5, এইটা 2, এরকম হইতে পারে। মানে সহজ কথায় দুইটার পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট। আচ্ছা, এখন আমরা ব্যাটারিকে একাধিক ব্যাটারি যদি একসাথে সংযোগ করি তাহলে কি অবস্থা হবে সেটা বলতেছি। যে এই ক্ষেত্রে আমি যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধটাকে এখন আমি আপাতত বিবেচনায় আনতেছি না। তো ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যেটা ওই যে বলছিলাম যে খুব অল্প পরিমাণ রোধ, যেটা ভিতরে আমরা পাই, বাইরে যে ভোল্টেজটা পাই না ওটাকে হারানো ভোল্টেজ বলতাম, এরকম বলছিলাম। তো ধর এইটার দুই প্রান্তে আমরা ভোল্ট মিটার অ্যাড করলাম। ভোল্ট মিটার হচ্ছে যেটা ভোল্টেজ মেপে দেয়, বর্তনীর দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ মেপে দেয়, সেটা হচ্ছে ভোল্ট মিটার। সেটাকে এভাবে প্রকাশ করা হয়। আর এটাকে সবসময় ওই যে দুই বিন্দুর বিভব পার্থক্য মাপবো বা রোধের সাথে একে সবসময় সমান্তরালে যুক্ত করতে হয়, বর্তনী থেকে সমান্তরালে যুক্ত করতে হয়। আচ্ছা, তো আর অ্যামিটারকে সবসময় বর্তনীতে সিরিজে যুক্ত করতে হয়, কারেন্ট যেটা মাপতে হয়। তো এখন যদি এখানে ভোল্ট মিটারটা অ্যাড করি তাহলে এই ভোল্ট মিটার রিডিং দেখাবে হচ্ছে এই 1.5 ভোল্ট। ওকে, এটা দেখাবে। এই যদিও বাস্তবে ওই 1.5 থেকে একটু কম পাবো, মানে 1.4 সামথিং পাবো, কারণ ওই যে হারানো ভোল্টেজ, কিছু ভোল্টেজ হারাবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে বর্তনীর ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা অনেক ছোট, তো আমরা ধরে নিলাম যে 1.5 ভোল্টই পাচ্ছি। তাহলে এখন আমি যদি এখানে দুইটা ব্যাটারিকে অ্যাড করে দিই এইভাবে, যে একটা এভাবে আছে আর একটা এভাবে আছে, প্লাস মাইনাস, এটারও 1.5 ভোল্ট। তো এই ক্ষেত্রে এই যে পরপর দুইটা ব্যাটারি যোগ করলাম, এই ক্ষেত্রে দিকটা বিবেচনায় আনা লাগবে। তো ব্যাটারির তড়িৎচালক শক্তির দিক আছে, তড়িৎচালক শক্তির দিকটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। তো এইটাকে আমরা এইভাবে দেখাই, তড়িৎচালক শক্তির দিক বুঝাইতে হইলে এরকম অ্যারো দিয়ে এরকম একটা সাইন দিতে হয়। মানে এটা হচ্ছে তড়িৎচালক শক্তির দিক বোঝানোর জন্য এইভাবে অ্যারোটা ইউজ করা হয়। তো এই অ্যারোটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এটা তড়িৎচালক শক্তির দিক বুঝাচ্ছি। তাহলে এই ব্যাটারির দিকটাও সেম দিকে হয়েছে। তো এরকম হইলে দুইটা যোগ হয়ে যাবে। মানে যদি তড়িৎচালক শক্তির দিক একই হয় তাহলে দুইটার ভোল্টেজ যোগ করে আমরা মোট ভোল্টেজটা পাবো। তাহলে যদি ভোল্টেজটা দুইটা যোগ করি তাহলে কিরকম আসতেছে, একটা 1.5 ভোল্ট আর একটা 1.5 ভোল্ট, তার মানে এখানে আমি টোটাল ভোল্টেজটা পাবো তখন 3 ভোল্ট। ওকে, তো ব্যাটারির এই সংযোগটাকে বলা হয় ব্যাটারির শ্রেণী সংযোগ। ব্যাটারিকে আমরা পরপর একটার সাথে আরেকটা যুক্ত করলাম। তো এরকম আমার যদি কোনো একটা যন্ত্র ইয়া করার জন্য, অপারেট করার জন্য বা এটাকে এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করার জন্য আমার যদি আহ, বেশি ভোল্টেজ দরকার হয়, তখন আমি একাধিক ব্যাটারিকে পরপর একই দিকে কানেক্ট করে এরকম দিক ঠিক রেখে আমি ওই ভোল্টেজটা বাড়াই দিতে পারবো। তো আমরা এখন একটা কমন ভুল ছোটবেলা থেকে করে আসছি, যেটা হচ্ছে টিভি রিমোটে এরকম পরপর দুইটা ব্যাটারিকে আমরা কখনো যদি এরকম উল্টা লাগায় ফেলি, যে এইটাকে এভাবে লাগাই ফেললাম, নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত, তখন এটার ডিরেকশনটা এইদিকে হয়ে যাবে এবং এটা তখন এরকম একটা অবস্থা। এটাও ভোল্টেজ +1.5 ভোল্ট, কিন্তু এটার এই সাইডে +1.5 আর এই সাইডে হচ্ছে 0, এরকম একটা অবস্থা।
এখন চিহ্ন না দিয়ে দুইটাই 1.5 ভোল্টের ব্যাটারি, হ্যাঁ? তো দুইটাই 1.5 ভোল্টের ব্যাটারি, যেটাকে আমি এভাবে সংযোগ করছি, একটা নেগেটিভ প্রান্তের সাথে আরেকটা নেগেটিভ প্রান্ত, মানে ব্যাটারি দুইটাকে এভাবে যুক্ত করছি, যে ভুলটা আমরা প্রায় করে ফেলি, এবং তারপরে রিমোট আর চলে না, তারপর রিমোটকে কিছুক্ষণ পিটানো হয় আর কি। তো এখন হচ্ছে, তো এই জিনিসটা এই ক্ষেত্রে যেটা হচ্ছে, ওই যে দিক বললাম, বিপরীত দিক। হ্যাঁ ভাইয়া বল। কি বলে মেয়েটা, কি বলে? মেয়েটাকে কি আমি ইয়াতে পাঠাই দিব, ওয়েডিং এ পাঠাই দিব? আচ্ছা আচ্ছা। না না, এখন পর্যন্ত ওরকম ভাঙাভাঙি করি নাই। আমি নর্মালি শান্ত পোলাপান। ওকে। ওখানে না, এই ভুল আমারও হয়েছে, কিন্তু পরে আবার খুলে ঠিক করছি আর কি, কিন্তু ভাঙাভাঙি করিনি। এরকম 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট দুইটা ব্যাটারি যদি এরকম উল্টা করে লাগাই ফেলি, তাহলে তখন এই যে একটা আরেকটার সাথে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে ফাইনালি আমি এখানে কোনো কারেন্টই পাবো না। আই মিন এখানে বিভব পার্থক্য থাকবে না, 0 ভোল্টেজ দেখাবে। তার মানে তখন এই বর্তনীতে কোনো কারেন্ট যাবে না। আচ্ছা, তো এরকম যদি হয়, একটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ধর +3, আর একটা ধর, মানে আমি ধরলাম আর কি, আর একটা 1 ভোল্ট, এরকম একটা 3 ভোল্ট আর একটা 1 ভোল্ট, এরকম দুইটা ব্যাটারিকে যদি আমি বিপরীত দিকে যুক্ত করি, তখন কারেন্ট যাবে, কিন্তু ভোল্টেজটা আমি কত পাবো, ওই বড়টা থেকে ছোটটা বাদ হয়ে যাবে, মানে ওই যে দিক বিপরীত যে ওরকম। তো এটা এখন ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 3 মাইনাস, এখানে আমি তখন 2 ভোল্ট পাবো। তবে নর্মালি আমরা যেসব ব্যাটারি পরপর যুক্ত করি একই ভোল্টেজের থাকে। তো কিন্তু নর্মালি যদি এরকম হয়, তাহলে এরকম হবে যে বড়টা থেকে ছোটটার ভোল্টেজটা বাদ যাবে তখন, এবং তখন কারেন্টের ডিরেকশনটা হবে, কারেন্ট সবসময় বড়টার দিক থেকে যাবে, আই মিন কারেন্টটা এই দিক থেকে আসবে। এদিকেও কিন্তু পজিটিভ আছে, এদিকেও পজিটিভ আছে, কিন্তু কারেন্ট যাবে বড়, যার তড়িৎচালক শক্তির মানটা বেশি, এই পজিটিভ থেকে এইদিকে কারেন্ট যাবে। ওকে, তো এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই প্রাপ্তি, তানজিল, এরা বুঝছিস কিনা তানি? আই মিন যারা নতুন, যারা আগে এই চ্যাপ্টারটা পাস নাই। ওকে, এখন হচ্ছে ধর তোদের বইয়ে এই যে মাঝে মাঝে এরকম একটা ইয়া দেওয়া আছে, ওই যে উদাহরণ দেওয়া আছে, চিত্র হচ্ছে 11.03, যে আমরা দুইটা ব্যাটারি আমাকে দিল একই ভোল্টেজে, সেটা দিয়ে আমি, এটা তো দেখাইলাম যে দুইটা ভোল্টেজ, আমি দুইটা ব্যাটারি দিয়ে 3 ভোল্ট বানাইতে পারি, আবার দুইটা ব্যাটারি দিয়ে আমি ইয়াও করতে পারি, ওই যে 1.5 ভোল্টও রাখতে পারি, মানে একটা ব্যাটারির ভোল্টেজের সমান রাখতে পারি। আবার আমরা এরকম প্লাস মাইনাস এটাও করে ফেলতে পারবো। ধর আমি চাচ্ছি দুইটা ব্যাটারি আমাকে দেওয়া আছে, ওই যে একটা হচ্ছে প্রত্যেকটাই 1.5 ভোল্ট করে। তো প্রথমে যেটা দেখাইলাম যে আমি 1.5 ভোল্ট দুইটা ব্যাটারিকে পরপর দিক ঠিক রেখে যোগ করছি একই দিকে, তাতে আমি মোট ভোল্টেজ পাইছি 3। ওকে, তো এই মোট ভোল্টেজটা এইদিকে যে 3 ভোল্ট পাইলাম, এই 3 ভোল্টটাকে আমি প্লাস ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজও বানাইতে পারি। তো এখন এই দুই সাইডে পজিটিভ পোল, এই পজিটিভ পোলটা ওই প্রান্তের সাথে আছে, তো এই প্রান্তের এখন ভোল্টেজটা হবে +3 ভোল্ট। আর এই প্রান্তটা ভূমি সংযোগ দেওয়া, মানে এই সাইডটা 0, ভূমি সংযোগ দেওয়া মানে সেটা ওই প্রান্তের ভোল্টেজ 0 হয়ে যাবে। তাহলে এই দুইটা ব্যাটারিকে পরপর একই ভোল্টেজের, দুইটা 1.5 ভোল্টেজের ব্যাটারি, সেটাকে আমি পরপর এভাবে কানেক্ট করে +3 ভোল্ট ইউজ করতে পারবো। আবার আমি যদি এই ব্যাটারি দুইটাকে এভাবে কানেক্ট করতাম, মানে ওদের নেগেটিভ পোলটাকে এই সাইডে রাখতাম আর পজিটিভ পোলটাকে ভূমির সাথে দিয়ে রাখতাম, তাহলে এই সাইডে তখন ভোল্টেজটা -3 ভোল্ট চলে আসতো। ওকে, কারণ এই যে নেগেটিভ প্রান্ত আসছে, কিন্তু এই যোগ হচ্ছে, যোগ হয়ে খালি প্লাস মাইনাস হচ্ছে। তো দুইটা ব্যাটারি একই, আগের জিনিসটাই, এই যে আমরা দুইটা ব্যাটারির দিক হচ্ছে এইটা। ওকে, মাইনাস থেকে প্লাসের দিক, দুইটারই বিভব পার্থক্য হচ্ছে +1.5 ভোল্ট। ওকে, তো +1.5 ভোল্ট মানে কি, মানে বলছি যে এক প্রান্ত
এক প্রান্তের ভোল্টেজ যা আরেক প্রান্তের ভোল্টেজ তার থেকে ওই 1.5 বেশি আর কি, এরকম মানে দুইটার বিভব পার্থক্য, দুইটার পার্থক্যটা হবে হচ্ছে 1.5। তো আমাকে বললো এই দুইটা ব্যাটারিকে ইউজ করে 3 ভোল্টেজ বানাও। তাহলে কি করব, 3 ভোল্টেজ বানাইতে হলে দুইটা ব্যাটারিকে পরপর একই দিকে সংযোগ করব। তো সংযোগটা আমি এভাবেও দিতে পারি আবার ওভাবেও দিতে পারি, আই মিন এখানেও কিন্তু দিক একই আছে। আচ্ছা ভূমির দিক দিক পরে আসতেছি, মানে এদের দিক সেম আছে, দিক সেম থাকলে যোগ হয়ে আমি 3 ভোল্টেজই পাবো। কিন্তু আমার যে প্রান্তে যন্ত্রটা কানেক্টেড, হ্যাঁ যন্ত্রটা যেদিকে কানেক্টেড, ধরো ওইদিকে আমার রোধ আছে বা, তো ওই যন্ত্রটাকে আমি পজিটিভ ভোল্টেজে রাখতে চাই বা নেগেটিভ ভোল্টেজে রাখতে চাই, এরকম একটা ব্যাপার। যদি আমি ওটাকে পজিটিভ ভোল্টেজে রাখতে চাই তাহলে আমি কি করব, ওই ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত দুইটা যে সংযোগটা দিলাম তার নেগেটিভ প্রান্তটাকে যদি ভূমির সাথে কানেক্ট করে দিই, এই পাশটা 0 হয়ে যাবে পুরোপুরি, আর ওই পাশটা হয়ে যাবে 3। ওকে, ভূমির সাথে কানেক্ট করা মানেই 0 হয়ে যাবে। তো এই পাশটা 0, এই পাশটা 3, তো ওই পাশটা 3 আমি প্লাসও বানাই দিতে পারি মাইনাসও বানিয়ে দিতে পারি। এখন দেখ প্লাস ওই সাইডে আছে, তো এটা +3 ভোল্টেজ, মানে যে যন্ত্রের সাথে কানেক্ট করব এখন ওই যন্ত্রটা 3 ভোল্টেজে থাকবে, সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজে থাকবে, পজিটিভ 3 ভোল্টেজে থাকবে। আর যদি আমাকে বলে 3 ভোল্টেজ বানাবো কিন্তু যন্ত্রটাকে ঋণাত্মক ভোল্টেজে রাখতে চাই, তাইলে ওই ভূমির সাথে পজিটিভ পোলটা যদি কানেক্ট করে দিই তাহলে ওই ওই সাইডটা এবার নেগেটিভ 3 ভোল্টেজে থাকবে, কিন্তু ওই আগের মতোই কিন্তু যোগ হয়েছে কারণ দুইটা একই দিকে। এবার বুঝতে পারছিস? আচ্ছা এখন যদি বলে যে আমি ওই যে ইয়া বানাবো, কি বলে ওই একটা পজিটিভ, মানে দুইটা ব্যাটারি ইউজ করব বর্তনীতে, কিন্তু একই সাথে আমি পজিটিভ 1.5 ভোল্টেজও চাচ্ছি আবার নেগেটিভ 1.5 ভোল্টেজও চাচ্ছি, তাহলে এই ভূমি সংযোগটাকে এভাবে দিয়ে দিব, এই মাঝখানে দিয়ে দিব, মাঝখানে তার দিয়ে ভূমির সাথে সংযোগ করে দিলে এই পাশটা, ধর এই পাশটা হচ্ছে এই যে পজিটিভ প্রান্তে আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে যন্ত্রের ওই পাশটা থাকবে +1.5 ভোল্টে, 3 কিন্তু থাকবে না কারণ পরপর এটা সংযোগ হয় না, মাঝখানে এই যে এই নেগেটিভ প্রান্তটা কিন্তু এখানে 0-র সাথে কানেক্ট হয়ে গেছে। তার মানে এবার কিন্তু আর দুইটা যোগ হবে না, কারণ এই নেগেটিভ প্রান্তটা এখন 0 হয়ে গেছে, এই নেগেটিভ প্রান্তটা 0 হয়ে গেছে কারণ ভূমির সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এখন এই পাশটা, তারের ওই পাশটা হচ্ছে +1.5 ভোল্টে আছে, কিন্তু আমি কিন্তু দুইটা ব্যাটারি কানেক্ট করছি। আর তারের এই পাশটা, এইটার এই নেগেটিভ প্রান্তটা এইটা যন্ত্রের সাথে কানেক্টেড, আর এই পাশটা পজিটিভ প্রান্তটা এইটা আছে হচ্ছে ইসের সাথে, এই ভূমির সাথে, তার মানে এই পাশটা পুরোপুরি 0 আর এই পাশটা এখন নেগেটিভ 1.5 ভোল্ট। তার মানে দুইটা ব্যাটারি ইউজ করে, একই ভোল্টেজের দুইটা ব্যাটারি ইউজ করে আমি একই সাথে +1.5 ভোল্ট প্রান্ত পাচ্ছি বা ভোল্টেজ সৃষ্টি করতে পারতেছি এবং -1.5 ভোল্ট ভোল্টেজ সৃষ্টি করতে পারতেছি। ওকে, সেই ক্ষেত্রে আমার ওই দুইটা ব্যাটারির সংযোগস্থলের মাঝখানে ভূ সংযোগটা দিতে হবে। আর যদি এরকম বলে যে ওই আমার দুইটা ব্যাটারিকে ইউজ করব এবং শুধু আমি যে কোনো একটা ভোল্টেজ চাচ্ছি, যে হয় +1.5 ভোল্ট অথবা -1.5 ভোল্ট, তখন ওই যে এই কাজ করব আর কি, সমান্তরালে যুক্ত করে দেব। ওই আমি প্রথমে যেটা আঁকছিলাম তো সেটাকেই এখন এভাবে আঁকতেছি, এই যে দুইটা ব্যাটারিকে সমান্তরালে যুক্ত করে দিলাম। সমান্তরালে যুক্ত করে দিলে (1.5 ভোল্ট, এটা 1.5 ভোল্ট, এই সাইডে প্রান্তে, এই সাইডে প্রান্ত 1.5 ভোল্ট পার্থক্য, এই ব্যাটারির জন্য এই সাইডে 1.5 ভোল্ট পার্থক্য, এই মাঝখানে এবার ভূমি সংযোগ দিয়ে দিলাম। তাইলে যেটা হবে, এই এই ব্যাটারির জন্য যদি চিন্তা করি, এই সাইডটা হচ্ছে 0 ভোল্টেজে আছে, এইটার জন্য এই প্রান্তের পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট, আর এইটার জন্য এই প্রান্তের পার্থক্য 1.5 ভোল্ট, মানে এবার কিন্তু যোগ হবে না কারণ তারা সিরিজে নাই, একই সাথে নাই। এই ক্ষেত্রে দুইটারই পজিটিভ প্রান্ত ওর সাথে, তার মানে এই সাইডটা হবে +1.5 ভোল্ট, মানে আমি ইউজ করতেছি দুইটা ব্যাটারি ইউজ করতেছি কিন্তু সমান্তরাল সংযোগে, এবং দুইটারই একটা কমন পয়েন্ট ওই যন্ত্রের সাথে যুক্ত করা। সো যন্ত্র এটাকে +1.5 ভোল্ট হিসেবে
ট্রিট করবে, কারণ এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, কিন্তু দুইটা ব্যাটারি কিন্তু ইউজ করছি। আর আমি এই দুইটা ব্যাটারি ইউজ করে এখন নেগেটিভ প্রান্ত সৃষ্টি করতে চাইলে এই সাইডে নেগেটিভ পোল দিয়ে দিব আর এই সাইডে পজিটিভ পোল দিয়ে দিব। তো তখন এইটা হয়ে যাবে, যন্ত্রের সাথে যে প্রান্তটা কানেক্ট থাকবে সেটার ভোল্টেজ হয়ে যাবে -1.5 ভোল্ট, আর এই প্লাস প্রান্তটা তো জিরোর সাথে কানেক্টেড। এই হচ্ছে মোটামুটি ব্যাটারির কয়েকটা সংযোগ। এগুলা মাঝে মাঝে অবজেক্টিভ অথবা ওই ইয়াতেও আসে, মানে আর কি খ নাম্বারে আসতে পারে যে দুইটা ব্যাটারি ব্যবহার করে কিভাবে তুমি নেগেটিভ 1. মানে বলবে যে দুইটা 1.5 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে কিভাবে তুমি নেগেটিভ 1.5 ভোল্ট প্রান্ত সৃষ্টি করবে, বা 3 ভোল্ট প্রান্ত সৃষ্টি করবে, -3 ভোল্ট প্রান্ত সৃষ্টি করবে, এরকম বলতে পারে। আচ্ছা, এটা গেল। যদিও আমাদের অঙ্কে এইসব ওরকম কিছু লাগবে না, খালি একটু বেসিকের জন্য এটা বললাম। এবার আসে ওহমের সূত্র। তারপরে যেটা, এটা ওহমের সূত্র বলে, ওহমের সূত্র বলে যেভাবেই বলুক জিনিস একই। আচ্ছা, আমি ওহমই লিখতেছি, ওহমের সূত্র। এই সূত্রটা হচ্ছে, যদি তাপমাত্রা স্থির রাখি, তাপমাত্রা স্থির রাখলে একটা রোধের মধ্যে দিয়ে, এটা যদি রোধ আর হয়, এটার এখানে যদি ব্যাটারি দুই প্রান্তের বিভব পার্থক্য প্লাস, এটা ব্যাটারি দুই প্রান্তে রোধের বিভব পার্থক্য যদি ভি হয়, আচ্ছা এখানে ব্যাটারি দিয়ে না দেখে জাস্ট এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য আমি এভাবে দেখাইলাম, ভোল্ট মিটার দিয়ে দেখাইলাম যে ভি, এটা যদি হয়, আর এই ইসের মধ্যে দিয়ে, রোধের মধ্যে দিয়ে যদি কারেন্টটা আই হয়, তাহলে আমরা যদি এখন ভোল্টেজ চেঞ্জ করি, মানে এখানে বিভিন্ন মানের ব্যাটারি যুক্ত করলাম, তাহলে এখানে প্রবাহিত কারেন্ট যে প্রবাহ, কারেন্টের প্রবাহ ওই ভোল্টেজের সাথে সাথে চেঞ্জ হইতে থাকবে। আই মিন, যত ভোল্টেজ আর কারেন্টের সম্পর্কটা হবে পরস্পর সমানুপাতিক, মানে হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু ভি। এই ক্ষেত্রে আমরা যত ভোল্টেজ বাড়াই দিব, দুই প্রান্তের বিভব পার্থক্য যত বাড়াই দিব, মানে আমি একটা ব্যাটারি দিলে 1.5 ভোল্ট হয় দুই প্রান্তের বিভব পার্থক্য, তখন যে পরিমাণ কারেন্ট যাবে, আমি যদি ওই তাপমাত্রা স্থির রেখে ওখানে দুইটা ব্যাটারি পরপর যুক্ত করে 3 ভোল্ট করে দেই, তাহলে কারেন্ট আরো বেড়ে যাবে। মানে ভোল্টেজ যত বাড়াই দিব, বিভব পার্থক্য যত বাড়বে, কারেন্ট তত বাড়বে। তাহলে ওহমের সূত্র এটাই, যে স্থির তাপমাত্রায় কোনো একটা প্রবাহী এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, তো এখন এইটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি আর একটু এলাবোরেট করি। আমরা এইখানে আই সমানুপাতিক সাইনটা উঠাই দিলে এইখানে একটা কনস্ট্যান্ট জি নিয়ে আসতেছি আমরা। তো এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি পরিবাহিতা। পরিবাহিতা, ওকে, তাহলে পরিবাহিতা আমরা কাকে বলবো? পরিবাহিতা হচ্ছে যে রোধের বিপরীত রাশি, যেটা রোধের বিপরীত রাশিকে আমরা পরিবাহিতা বলি। তার মানে জি ইকুয়ালস টু হচ্ছে 1/r। আচ্ছা, রোধ কি ছিল একটু পরে সামনে আবার আসবো, তার আগেই বলি যে রোধ হচ্ছে যে ধর্মের কারণে, আগের দিনও বলছিলাম, যে ধর্মের কারণে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায়। যেমন ধর একটা আমরা ধাতুর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, প্রত্যেক ধাতুর পরমাণুর আকার কিন্তু সেম না। আয়রনের পরমাণুর আকার যেমন, কপারের পরমাণুর আকার ডিফারেন্ট, মানে এক একটার মধ্যে পরমাণুর আকার এক এক রকম। আর ওই মুক্ত ইলেকট্রনগুলা, ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলা থাকে, ওগুলাই তো ছোটাছুটি করে। তো ছোটাছুটি করার সময় তারা ওই পরমাণুগুলোর সাথেই ধাক্কা খায়। তো এক এক পরমাণুর মধ্যে, এক এক ধাতুর মধ্যে এক এক রকম ধাক্কা খাবে। এটা অবশ্য শুধু এই ধাতুর পরমাণুর আকার না, আরো অনেক কিছুর উপর নির্ভর করতেছে, আস্তে আস্তে আসবো আমরা। তো এই বাধাটাকে আমরা রোধ বলি। তো এই রোধের বিপরীত রাশি, মানে রোধকে ইনভার্স করলে যা পাওয়া যায়, সেটাকে আমরা বলি পরিবাহিতা। ওকে, তাহলে পরিবাহিতা সংজ্ঞা হচ্ছে রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। তাহলে এর এককটা হচ্ছে, এই এককটা হচ্ছে, আমরা জানি রোধের একক হচ্ছে ওহম, যেটাকে আমরা এভাবে লিখি, তো ওহম ইনভার্স, বা এটাকে আরেকটা ভাবে বলে সিমেন্স বলে এটাকে। এটাকে সিমেন্স লেখে, অথবা ওহম ইনভার্স লেখে, কখনো এস দিয়েও লেখে আর কি, সিমেন্স।
তবে নর্মালি পুরাটাই লেখে। আচ্ছা, তো এইখানে এখন আমি জি এর জায়গায় 1/r যেটা সেটা বসাই দিচ্ছি। 1/r যদি বসাই দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। I equals to v/r। ওখানে যদি আমরা জি এর জায়গায় ওটা বসাই দিই, যদি 1/r বসাই দিলে, তাহলে লাস্টের লাইনটা এরকম আসতেছে v equals to ir। ওকে, তো এবার আমরা এই একটা সূত্র আর এই একটা সূত্র, এই দুইটা সূত্রের জন্য গ্রাফ আঁকবো। তার মানে ওহমের অরিজিনাল সূত্র ছিল এইটা, সেটা থেকে আবার আমরা এরকম দুইটা ভাবে লেখা যায়, দুইটা সম্পর্ক লিখলাম। তো এই দুইটার জন্য গ্রাফ আঁকতে চাই। গ্রাফটা হবে একটায়, হ্যাঁ হ্যাঁ নোটে আছে, নোটে আছে, তাও বুঝে নিস ভালো করে। নোটে তো ইয়া না বুঝলে আসলে নোট দেখে লাভ হবে না। দুইটা গ্রাফ আঁকবো, একটা হচ্ছে আমরা এক্স এক্স অক্ষ বরাবর, এইখানে একটাকে বসাবো এক্স অক্ষ বরাবর আর একটাকে অয় অক্ষ বরাবর বসাবো। তো আমরা একটা আঁকতেছি হচ্ছে অয় অক্ষে আই আর ভি, এই যে এটাকে অয় অক্ষ বরাবর, এটাকে এক্স অক্ষ বরাবর যদি বসাই তাহলে আসতেছে এই গ্রাফটা যেরকম হবে, গ্রাফটা হবে এই যে এইটা তো জি হচ্ছে কনস্ট্যান্ট, যদি জি কনস্ট্যান্ট হয় তাইলে এইটার সাথে এটা সমানুপাতিক সম্পর্ক ছিল। তার মানে ভি এর মান যা হবে, ভি এর মান এখন যা, ধর এখন 1.5 ভোল্টেজ আছে, 1.5 ভোল্টেজের জন্য আমি কারেন্ট যা পাইলাম, এই ভোল্টেজ যদি আমি 3 বানাই দিই কারেন্ট তার দ্বিগুণ হয়ে যাবে। ওকে, এরকম যদি এটাকে 1.5 ভোল্টের 3 গুণ বাড়াই দিই কারেন্ট 3 গুণ হয়ে যাবে। তার মানে ব্যাপারটা এরকম হবে, আমি একটা এই মূল বিন্দুকে আমি সরলরেখা পাবো, এরকম একটা সরলরেখা পাবো। ওকে, যদি ভি আর আই এই দুইটা নিয়ে আই বনাম ভি গ্রাফ আঁকি তাহলে এরকম একটা সরলরেখা পাওয়া যাবে। তার মানে পরীক্ষায় উদ্দীপকে ডাটা দেওয়া থাকতে পারে অথবা এরকম গ্রাফ এঁকে দেওয়া থাকতে পারে। তো গ্রাফ যদি এঁকে দেওয়া থাকে তাহলে এখন আমি এখানে মান বসাই দিচ্ছি যে ধর এটা 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, এখানে ভোল্টেজ, আর এখানে কারেন্ট। ধর 1 ভোল্টেজ দিলে তখন ওই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে 2 অ্যাম্পিয়ার, আর যখন 2 ভোল্টেজ দিছি তখন ওই রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেছে ধর 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমি এখানে এই আঁকতে গিয়ে একটু আঁকাবাঁকা হচ্ছে, তোরা স্কেল দিয়ে আঁকলে আশা করি আঁকাবাঁকা হবে না এবং মোটামুটি চোখের আন্দাজে সব ঠিকঠাকই হবে। ধর যখন 3 ভোল্টেজ দিছি তখন 6 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, তার মানে সমানুপাতিকভাবে কারেন্ট বাড়ছে। 1 এর জন্য যা ছিল 2 এর জন্য তার দ্বিগুণ হয়ে গেছে, 3 এর জন্য তার 3 গুণ হয়ে গেছে, এরকম। তাহলে এখন এই গ্রাফটা যদি দেওয়া থাকে এবং এই গ্রাফটা দিয়ে আমাকে উদ্দীপকে এই গ্রাফটা দিয়ে যদি বলে এই গ্রাফটা থেকে আমাকে ইয়া বের করতে হবে, ওই জি পরিবাহিতার মান বের করতে বলে, তো আমরা তখন কি করব, এইটার ঢাল বের করলে, এই গ্রাফ থেকে ঢাল বের করলেই আমরা পরিবাহিতার মানটা পাবো। এই জি এর মানটা এখান থেকে যদি বের করতে বলে, যে এই গ্রাফটা দিয়ে যদি উদ্দীপকে এই গ্রাফটা দিয়ে বলে যে এই রোধের বা ওই বস্তুটার ওই পরিবাহিতার পরিবাহিতা কত এটা বের করতে বললে, তাহলে আমাদের বের করতে হবে এই যে গ্রাফ, এই গ্রাফের ঢাল। তো ঢাল বের করার কি নিয়ম ছিল, আমরা ওই বেগ ত্বরণের সময় একটু পড়ছিলাম যে কি করা লাগে, ওই রেখার উপরে 2টা পয়েন্ট নেওয়া লাগে, রেখার উপরে 2টা পয়েন্ট নিয়ে তারপরে ওই একটা ত্রিভুজ এঁকে, সমকোণী ত্রিভুজ এঁকে, ধর এই 2টা পয়েন্ট নিলাম, এই সমকোণী ত্রিভুজের লম্ব বাই অনুপাত, লম্ব বাই ভূমি, এটার অনুপাতটাই হয় ঢাল। তো আমরা এই ত্রিভুজ না এঁকে এখন সরাসরি করতে পারবো যে ঢাল মানে হচ্ছে, তোর অবশ্য মনে হয় জ্যামিতিতে পড়ার কথা, ঢাল হচ্ছে ওই কোটি স্থানাঙ্ক মানে অয় স্থানাঙ্ক দুইটার তফাৎ, দুইটা বিন্দুর যখন ঢাল নির্ণয় করতে বলে তখন আমাদের কোটি দ্বয়ের স্থানাঙ্ক থেকে বিয়োগ দিব উপরে, আর নিচে হচ্ছে ভুজের পার্থক্য, এটা তো জানিস নাকি, কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। ওকে, তাহলে আমরা এইখান থেকে যে কোনো 2টা বিন্দু নিব। তো বিন্দু আমার যেখানে সেখানেই নেওয়া যায়, তো কিন্তু আমরা জানা বিন্দুগুলাই নিব। যেমন ধর এই বিন্দুটা জানি, এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এক্স অক্ষে 3 ওয়াই অক্ষে 6 মানে 3 6, কেউ এটাও নিতে পারে, যেটাই নিক মান কিন্তু একই আসবে। ধর আমি এই বিন্দুটা নিলাম, এটা আর এটা নিলাম, এই বিন্দুটা কত আসছে 2 4। তাহলে আমার ঢাল বের করতে হবে যখন, তাইলে এই যে কোটি দুইটার পার্থক্য নিব 6 - 4,
আর এখানে ভুজ দুইটার পার্থক্য নিব 3 - 2, তাতে আমার আসতেছে হচ্ছে 2 আসতেছে। ওকে, তাহলে এইখান পরিবাহিতার মান আসতেছে 2 সিমেন্স। 2 সিমেন্স আমরা গ্রাফ থেকে পরিবাহিতার মান বের করতে পারবো। আবার যদি হ্যাঁ হ্যাঁ ভাইবো, আচ্ছা এই যে দেখ গ্রাফ অনুযায়ী কিভাবে ঢাল পরিবাহিতা হইলো, জি ইকুয়ালস টু কি ছিল, ভি বাই আই, তাই না? জি ইকুয়ালস টু ভি বাই আই, আমরা অ্যাকচুয়ালি তো তাই করলাম। এই যে এই সাইডে আচ্ছা আই ইকুয়ালস টু জি ভি ছিল না, না তাহলে হচ্ছে আই বাই ভি, আই ইকুয়ালস টু ছিল জি ভি, তাহলে জি ইকুয়ালস টু হচ্ছে আই বাই ভি, সরি আই বাই ভি। তাহলে দেখ উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে ভি, তাহলে এখানে তাই করছি আমরা। এই যে উপরে আই এর পার্থক্য নিছি, এই যে আই এর পার্থক্য, আগে আই শেষ আই টু মাইনাস আই ওয়ান, আর নিচে হচ্ছে ভি টু মাইনাস আই ওয়ান, মানে ভি টু মাইনাস ভি ওয়ান, মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, কারেন্ট তড়িৎ প্রবাহের পার্থক্য ডিভাইডেড বাই বিভব পার্থক্য, মানে বিভবের পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিভাইডেড বাই বিভবের পরিবর্তন, বা এভাবে লেখা যায় আই টু মাইনাস আই ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান। বুঝছিস কি? এই যে এইখান থেকে, ওকে, ওই যে আমরা বেগ যেমন নির্ণয় করতাম, বেগ বা ত্বরণ যখন নির্ণয় করতাম, উপরে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এরকম থাকতো, এখানে তাই করছি অ্যাকচুয়ালি। আচ্ছা কেউ যদি এখনো না বুঝে থাকিস বললে আবার বুঝাবো আমি। এখানে গ্রাফ থেকে কিন্তু এই কাজটাই করলাম, যে জি ইকুয়ালস হচ্ছে আই বাই ভি, গ্রাফে যদি ঢাল নির্ণয় করি মানে লম্ব বাই ভূমি, যেটা ওই যে সমকোণী ত্রিভুজকে আঁকতে হয়, তাহলে কিন্তু ব্যাপারটা তাই দাঁড়ায়, আমরা জি কে অ্যাকচুয়ালি বের করতেছি। আচ্ছা এই কোশ্চেনটা করার জন্য থ্যাঙ্কস, এটা হয়তো অনেকেই না বুঝে এতক্ষণ ধরে নিছে আর কি। আচ্ছা এখন এই গ্রাফটা দিয়ে তোকে জি সরাসরি জি বের করতে না বলে বলতে পারে রোধ বের করো, এই গ্রাফ দিয়েই বলো রোধ বের করো, তাহলে তুই কি করবি, ফার্স্টে জি বের করে নিব, জি বের করে পরে আমরা একটু আগে শিখে আসছি যে জি হচ্ছে আবার জি এর উল্টাটা হচ্ছে আর, তাইলে হচ্ছে আমরা এখান থেকে আর বের করে নিব, তার মানে আর সমান সমান আসবে 1/2, তখন কিন্তু একক হয়ে যাবে ওহম। ওকে, মানে 0.5। আচ্ছা তো এখন এই গ্রাফটাই আমাদের, আমরা দুইটা সমীকরণ পাইছিলাম, একটা হচ্ছে আই ইকুয়ালস টু জিভি, আর একটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আমরা এই সমীকরণ দিয়েও গ্রাফ আঁকতে পারবো। তো এই আগের বার তো জি কে কনস্ট্যান্ট ধরে গ্রাফটা আঁকছিলাম, তো এইবার এই ক্ষেত্রে আবার আমরা দুইটাকেই মানে আর কি ইয়া করতে পারি, যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে রাখতে পারি। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই আর কে কনস্ট্যান্ট ধরেই আই আর ভি এর মান চেঞ্জ করা হবে। তাহলে আমরা এইবার গ্রাফটা আঁকবো, এই সব সময় যেটা এই সাইডে থাকে এটাকে অয় অক্ষে বসানো হয়। ওকে, মানে সমীকরণের বাম সাইডেরটাকে নর্মালি অয় অক্ষে বসানো হয়, যদিও আলটিমেট গ্রাফ একই আসবে, আমি এটাকে এক্স এ বসাই বা ওয়ে বসাই গ্রাফ দেখতে একই রকম হবে। আচ্ছা তো এখন এই ভি কে আমি অয় অক্ষ বরাবর বসাবো আর আই কে আমি এই অক্ষ বরাবর বসাচ্ছি, তাইলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। এইটার জন্য এবার গ্রাফ আঁকতেছি। ভি আর এই বরাবর ধর আই, আমি ডাটা সেম রাখলাম। ডাটা সেম রাখলাম, যে আমরা যখন 2 ভোল্টেজ দিচ্ছি তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, যখন 4 ভোল্টেজ দিচ্ছি তখন 2 অ্যাম্পিয়ার, যখন 6 ভোল্টেজ দিচ্ছি তখন 3 অ্যাম্পিয়ার, এরকম আর কি। ওকে, মানে এইখানে ভোল্টেজ দ্বিগুণ করতেছি, কারেন্টও উভয় বাড়তেছে, মানে দ্বিগুণ তিনগুণ করলে কারেন্ট উভয় বাড়তেছে। আমি একই ডাটা রাখলাম, চাইলে চেঞ্জ করে দিতে পারতাম, এইটাকে আবার 1 2 3, এটাকে 2 4 6 বানাইতে পারতাম, একই আসতো ব্যাপার। আচ্ছা এখন আমাকে যেটা বলবে, এখন তাইলে আমি কোনটা বের করতে পারবো, এই যে আমার ভি আর আই দেওয়া আছে, এবার ঢাল বের করলে কোনটা বের হবে, বের হবে আর রোধ। তার মানে এই গ্রাফ যদি দেওয়া থাকে, ভি আর আই এর গ্রাফ দেওয়া থাকে, তখন আমরা যদি আর বের করতে চাই তখন ওই গ্রাফটা ঢাল বের করলেই হবে। তাহলে এইবার এই গ্রাফের যদি এরকম ডাটা দেওয়া থাকে, বলে আমাকে ইয়ার মান কত, যে তারটা ব্যবহার করা হচ্ছে সেই তারের রোধের মান কত, তাহলে আমি এরকম যে কোনো দুইটা বিন্দু নিব। আগের বার তো ধর এই বিন্দু আর এই বিন্দু নিছিলাম, এখন এইটা আর এটা নেই, একই অবস্থা। ধর এটা নিলাম, এটা হচ্ছে 3 6 বিন্দু, আর এটা হচ্ছে 1 2 বিন্দু। তাহলে এবার আবার আমাদের 6 মানে কোটিদ্বয়ের অন্তর, সেটা হচ্ছে 6 - 2, আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, সেটা হচ্ছে 3 - 1। তো
তার মানে আসতেছে হচ্ছে 4/2 মানে হচ্ছে 2। একই কিন্তু আসছে ওই আগের বার যে সিমেন্স আসছিল, কারণ আমি ডাটা সেম রাখছি। তো এইবার হয়ে যাবে এটা রোধ, এত ওম হবে অ্যান্সার। এই গ্রাফ থেকে যদি রোধ বের করতে পারে তাহলে আমরা ঢাল বের করব, সেটা সরাসরি রোধে আসবে। আবার এই গ্রাফ দিয়ে তোকে বের করতে বলতে পারে এই জি এর মান, তখন আবার কি করবো, উল্টে নিব আর কি, যে জি ইকুয়ালস টু আবার 1/r, এভাবে বের করে নিব। তো নর্মালি গ্রাফ দিয়ে অঙ্ক আসে না, তবু কোশ্চেন কঠিন করতে চাইলে দিয়ে দিতে পারে, আর অবজেক্টিভে আসতে পারে। আচ্ছা, ক্লাস টাইম এন্ড হয়ে যাচ্ছে, আবার জয়েন দে। আচ্ছা, এর পরের টপিক আমাদের সেটা হচ্ছে এই রোধ কাকে বলে, আর এই রোধ কি কি ব্যাপারের উপর নির্ভর করে সেসব। রোধ বা রেজিস্ট্যান্স। ওকে, তো এই রোধ হচ্ছে, আমরা রোধকে নর্মালি এভাবে দেখাই। আমি যদি একটা ধর কপারের তারই আঁকতেছি, এটা যদি একটা কপারের তার হয়, এই কপারের তারের মধ্যে এগুলা হচ্ছে কপার পরমাণু, এগুলা হচ্ছে কপার পরমাণু। আর এটার মধ্যে দিয়ে এই আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে, ধাতুর বাইরের শেলে ইলেকট্রনরা মুক্ত অবস্থায় এই জায়গাগুলোতে ছোটাছুটি করতে পারে, তার মানে এখানে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। তো আমরা যখন এটার দুই প্রান্তে কোনো বিভব পার্থক্য অ্যাপ্লাই করে দিব, আই মিন ব্যাটারি অ্যাপ্লাই করে দিব, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো এমনিতেই তো ছোটাছুটি করতে থাকে এলোপাথারি, এখন তারা একদিকে ফ্লো করবে, এই মাইনাসগুলো এই মুক্ত ইলেকট্রনগুলো এই দিকে ঠেলবে, আর প্লাসগুলো এইদিকে টানবে, মুক্ত ইলেকট্রনগুলো সব এই একদিকে যাওয়ার চেষ্টা করবে। তো একদিকে যাওয়ার সময় তারা কিন্তু এখানে নানা রকম বাধার সম্মুখীন হবে। এখানে এই যে ইসের, আমরা জানি যে পরমাণু, ধাতুর পরমাণুগুলা, কঠিন পদার্থের পরমাণু একটা নির্দিষ্ট জায়গা থেকে কাঁপতে থাকে, ভাইব্রেট করতে থাকে, ওরা স্থির না। তাহলে ওরা যেহেতু ভাইব্রেট করতেছে, এই গ্যাপ দিয়ে যখন ইলেকট্রনগুলো যাওয়ার চেষ্টা করবে তখন ওদের সাথে সংঘর্ষ হবে। তারপরে একই সাথে স্পেস কতটুকু, তারটা কি মোটা চিকন, এইটার উপরে ডিপেন্ড করেও কিন্তু আমাদের হচ্ছে এই বাধার পরিমাণ কম বেশি হচ্ছে। আবার যদি আমি তাপমাত্রা বাড়াই দিই, তখন কম্পন গতি বেশি বেড়ে যায়, তখন এগুলা বেশি কাঁপবে, তখন আবার বাধা আরো বেড়ে যাবে। তো এগুলোর উপর ডিপেন্ড করে, তার মানে একটা পদার্থের মধ্যে দিয়ে বা পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হইতে যায়, তখন সে কিছু না কিছু বাধার সম্মুখীন হবেই। তো এই বাধাটাকে আমরা পরিবাহীর রোধ বলতেছি। ওকে, তো এই রোধকে আমরা এই যে এভাবে দেখাই, আর হচ্ছে তার প্রকাশ, মানে আর কি এক্সপ্রেশনটা আমরা আর দিয়ে দেখাই, আর এটার এককটা হচ্ছে ওহম। ওহম যেটাকে এভাবে দেখাই, অথবা কখনো ও এইচ এম এভাবেও লেখা থাকে। ওকে, আচ্ছা, তো এই রোধটা এমনি নর্মালি প্রকারভেদ হিসেবে চিন্তা করলে দুই ভাবে রোধ বলা যায়। একটা হচ্ছে স্থির মানের রোধ, যেটা চেঞ্জ হচ্ছে না, যেমন ধরো এই একটা রোধ আমি এই নর্মালি এভাবে সাইন দিয়ে লিখলে সেটা হচ্ছে স্থির মানের রোধ। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন ছোটাছুটি করতে পারে মুক্ত থাকলেই। সো ধাতু এই জন্যই বিদ্যুৎ পরিবহন করে, তার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। সো ইলেকট্রন কারেন্ট বলতেই আমরা বুঝবো মুক্ত ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, এখন এই যে ইসের এই কি বলতেছিলাম ভুলে গেছি, এই জ্যোতিটা একটা প্রবলেম। আচ্ছা, স্থির মানের রোধ, তো স্থির মানের রোধগুলার মান ফিক্সড, মানে ওটা আমি চেঞ্জ করতে পারবো না, যেটা আছে সেটাই। ধর এটা সাধারণত এই যে এরকম দেখতে হয়, ওই বইয়ে কিছু ছবি দেওয়া আছে, এই যে এরকম বিভিন্ন শেপের থাকে, এগুলার মধ্যে লেখা থাকে কোনটা কত মানের রোধ। আর একটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, যেটাকে এই যে এভাবে দেখানো হয়, কয়েকটা ভাবে দেখানো হয়, এভাবে দেখানো হয়, অথবা এই এরকম এভাবে দেখানো হয়। মানে এই ক্ষেত্রে আমরা ওই একটা থাকে, ওই কি বলবো, এই পেনের মতো এই একটা তার থাকে। তো আমার এই রোধটা ধর এরকম, এই রোধের বিভিন্ন পোর্শন আছে, ধর আমি এখানে একটা কোন একটা যন্ত্রের মধ্যে দিয়ে করতে চাচ্ছি, কারেন্ট প্রবাহিত করতে যাচ্ছি। তো ধর এখানে ব্যাটারি আছে,
এটা একটা তার, তারের সাথে একটা এই যে পেনের মতো একটা অংশ। আর আমি এখন এই এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখন বর্তনী আমি যদি এইখানে এটাকে টাচ করি, তাহলে এইটুকের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই যে এইটুক রোধ কাজ করবে। এটাকে যদি আমি এখানে সরাই দিই, এইটুকের রোধ কাজ করবে। এরকম মানে হচ্ছে পরিবর্তন করা যায়। তো এই টাইপের রোধকে বলা হয় পরিবর্তনশীল রোধ। যদিও তোদের এখন এগুলা দরকার নেই, আমরা যত জায়গায় ইউজ করব আমরা শুধুমাত্র স্থির মানের রোধটা ইউজ করব। তো এটা নিয়ে আপাতত আর এই খালি এইটুক জানলেই হবে যে পরিবর্তনশীল রোধের হচ্ছে রোধের মান পরিবর্তন করা যাবে ইচ্ছা মতো, তোর ইচ্ছা মতো ইয়া সরায়, ওই পয়েন্টটা সরায়, আর হচ্ছে একই সাথে এটার সাইনটা কিরকম ওটা একটু জেনে রাখবি। এবার আসি রোধ কি কি ব্যাপারের উপর নির্ভর করে। এই যে ইলেকট্রন ছোটাছুটি ইলেকট্রন যে বাধা পাবে সেটা কি কি ব্যাপারের উপর নির্ভর করে? রোধের নির্ভরশীলতা। আচ্ছা, প্রথমটা হচ্ছে পরিবাহী। 1 নম্বরে হচ্ছে রোধটা দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। যখন হচ্ছে রোধ হচ্ছে তারের দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, যদি আমি একই তার নেই, একই তার নেই বলতে ধর আমি কপারেরই তার নিলাম, আমি এটা কপারের তার চিন্তা করতেছি, তো কপারের তার নিছি একই রকম প্রস্থচ্ছেদ, তার মানে এই ক্ষেত্রে এ স্থির, তাপমাত্রা এটাও স্থির, আর উপাদানও স্থির। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা আর উপাদান স্থির, মানে তাপমাত্রাটাকে আমি টি দিয়ে লিখলাম, টি টেম্পারেচার স্থির। তার মানে কপারের তার নিছি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে সে একই রকম ব্যাস। এরকম যদি এখন আমি দুইটা তার নিই, ধর আর একটা একই ব্যাসের আর একটা তার নিলাম, ব্যাসটা এক হয়েছে কিনা জানি না, ধরে নে দুইটা সেম। এখন এইটার দৈর্ঘ্য বেশি, এটার দৈর্ঘ্য কম, তাইলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য যারটা বেশি তার মধ্যে বাধাটা বেশি হবে। খুব স্বাভাবিক ব্যাপার। এইখানে দৈর্ঘ্য বেশি হওয়া মানে এই জায়গার মধ্যে ইয়ার সংখ্যা বেশি, পরমাণুর সংখ্যা বেশি, সো বাধা ধাক্কা এগুলাও বেশি হবে। সবাই কি বুঝছিস? এই সবাই এটা বুঝছিস নাকি, যে দৈর্ঘ্য যদি আমি একই ধাতুর দুইটা তার নেই যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম এবং তাপমাত্রাও স্থির, তখন যারটার দৈর্ঘ্য বেশি হবে তার মধ্যে বাধা বেশি হবে, কারণ যার দৈর্ঘ্য বেশি তার মধ্যে পরমাণুর সংখ্যা বেশি, ভাইব্রেশন হচ্ছে পরমাণু, ধাক্কা সংখ্যা বেশি হবে, বাধাটা বেশি হবে। বুঝছিস? আচ্ছা, এখন যদি আমরা ইয়া করি যে পরের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য সেম রাখবো, পরেরটার ক্ষেত্রে আমরা 2 নম্বরের ক্ষেত্রে দৈর্ঘ্য সেম রাখবো। দৈর্ঘ্য সেম মানে এবার এল সেম, তাপমাত্রা সেম, উপাদানও সেম। মানে এবার কপারের আরেকটা তার নিচ্ছি যার দৈর্ঘ্যটা সেম, বাট এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডিফারেন্ট, চিকন বা মোটা এরকম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করে ফেলছি। তখন এইটার সাথে রোধের সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। চিকন তার হইলে রোধ বেশি হবে, মোটা তার হইলে রোধ কম হবে। আবারও সেই একই ব্যাপার, চিকন তার হওয়া মানে ওই ইলেকট্রনগুলো যে ছুটবে এখানে স্পেস কম হয়ে যাচ্ছে, স্পেস কম হয়ে যাচ্ছে, সো এইখানে ইলেকট্রনের ফ্লো হইতে বেশি বাধা পাবে সে। ওকে, আই মিন রাস্তার মধ্যে যদি আমরা চিন্তা করি, একটা সরু রাস্তার প্রশস্ত রাস্তা, সো দৈর্ঘ্য যদি সেম হয়, তাপমাত্রাও যদি সেম থাকে, তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা আবার বলতেছি, আজকে কিন্তু ক্লাস রেকর্ড করতেছি, কারো প্রবলেম হলে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিবনি, আচ্ছা সমস্যা নেই। আগের দিনের ক্লাসটাও রেকর্ড করছি, বাট পাবলিক করি নাই, প্রাইভেট করে রাখছি আমি। আচ্ছা, এবার আসি এইটার ওই তো মানে সেটা যদি তোদের লাগে তাহলে বলিস। মানে ধর একটা ক্লাস ইউটিউবে রেকর্ড করে দিয়ে দিলাম, মানে কোয়ালিটি ফুল না হলে ব্যাপারটা কিরকম লাগে না? আগের দিনেরটা তো এলোমেলো ভাবে তোদের কাছে নোট ছিল না, আমি বলতেছিলাম, তোরা কি বুঝছিস না বুঝছিস, এই জন্য আগেরটা রেকর্ড করে রাখছি আমি, তোরা বললে পাবলিক করে দিব, সমস্যা নাই, বা লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এবারে এই ক্ষেত্রে তার মানে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে তার মধ্যে রোধ বেশি হবে, চিকন হইলে বেশি রোধ হবে, মোটা হইলে রোধ কম হবে।
আচ্ছা, এবার হচ্ছে থার্ড যে পরিবাহীর উপাদান। 3 নাম্বার হচ্ছে পরিবাহীর উপাদান, তার মানে কি উপাদান দিয়ে পরিবাহীটা তৈরি, সেটা কি কপার বা ওই তামা, সরি কপার আর তামা তো সেম, কপার বা আয়রন, এরকম কি ধাতু দিয়ে তৈরি, কি উপাদান দিয়ে তৈরি, তার উপরে ডিপেন্ড করতেছে তার রোধ কেমন হবে। এটা আর একটা, সেটা এক এক পদার্থের ক্ষেত্রে এক এক রকম হবে। এবার লাস্ট হচ্ছে তাপমাত্রা। 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা। এবার আগেই বলে ফেললাম যে তাপমাত্রা যত বাড়াবো রোধ তত বেড়ে যাবে, কারণ তাপমাত্রা যত বাড়াবো এই ভিতরকার পরমাণুগুলা তত বেশি ভাইব্রেট করবে, কাঁপবে বেশি, কম্পন গতিশক্তি বেড়ে যাবে, ফলে ইলেকট্রন যাওয়ার সময় ধাক্কা বেশি খাবে, এখান দিয়ে যাওয়াটা তাদের জন্য আগের তুলনায় বেশি কষ্টসাধ্য হবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে রোধ বেড়ে যায়। তো এখন সেটার সাথে রোধের সম্পর্কটা কিরকম সেটা আমি একটা সূত্র দিয়ে লিখে দিছি। যে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা তারের রোধকে আর নট দিয়ে প্রকাশ করি বা আর জিরো দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ। তাপমাত্রাটা চেঞ্জ করে এখন থিটা বানাই ফেললাম, আই মিন ধর 30 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াস বানাইলাম, এই থিটা ডিগ্রি সেলসিয়াসে রোধ। তাইলে এই আর থিটাটা, আই মিন তাপমাত্রা চেঞ্জ করার পরে রোধ তার চেঞ্জ হয়ে যাবে, আর তাপমাত্রা হ্রাস করলে কমে যাবে। আমি ধরলাম এখানে তাপমাত্রা থিটা পরিমাণ বাড়ায় ফেলছি, বা এই থিটা প্লাস মাইনাস যে কোনো হইতে পারে, ধর এখানে -5 ডিগ্রি সেলসিয়াস বা +5 ডিগ্রি সেলসিয়াস যেটাই হোক, মানে চেঞ্জটা কিরকম হবে, সম্পর্কটা কিরকম সেটা একটু লিখে দিচ্ছি। যে আর থিটাটা হবে 0-তে যা ছিল তার থেকে বেড়ে যাবে, ওকে, তার থেকে বেড়ে যাবে, তার মানে তার সাথে কিছু একটা অংশ যোগ হবে। কত অংশ যোগ হবে? সেটা হচ্ছে 0-তে যা ছিল তার আলফা পরিমাণ বেড়ে যাবে, সরি থিটা যা ছিল তার আলফা পরিমাণ বেড়ে যাবে, মানে হচ্ছে এইটাকে এভাবে লেখা উচিত। আলফা থিটা পরিমাণ বেড়ে যাবে। 0-তে রোধ যা ছিল, এখন থিটাতে ধর 30 ডিগ্রি সেলসিয়াস করে ফেলছি, সেটার তুলনায় রোধটা বেড়ে যাবে আগের তুলনায়। তো 0-তে যা ছিল তার তুলনায় কতখানি বাড়বে সেটাকে আমি যোগ করে দিচ্ছি। 0-তে যা ছিল তার এত গুণ করে বাড়বে, আলফা থিটা করে বেড়ে যাবে। মানে আমি যদি আলফার একটা কনস্ট্যান্ট, সেটা আসতেছে আলফা কি, তার মানে আমি যদি 30 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে 0-তে যা ছিল সেটা থাকবে, সাথে আরো যোগ হবে, 0-তে যা ছিল তার সাথে 30, আর এই কনস্ট্যান্টটা গুণ হয়ে যাবে। এই কনস্ট্যান্ট আলফা, যেটাকে বলা হয় রোধের উষ্ণতা সহগ, রোধের উষ্ণতা সহগ, যেটা নর্মালি 1/273, এটার মানটা, ওকে, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, আর কি প্রতি ডিগ্রি সেলসিয়াস, এরকম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এইটাকে যদি আমি কমন নেই, একটু আর নটটা যদি কমন নেই, তাহলে এরকম আসতেছে 1 প্লাস আলফা থিটা, 1 প্লাস আলফা থিটা। তার মানে সূত্রটা এরকম, আমাকে যদি বলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা রোধের এখন মান হচ্ছে, ধর বললো 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ 2 ওহম হলে 30 ডিগ্রি সেলসিয়াসে রোধ কত, মানে ওই একটা পরিবাহীর। তখন আমি কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব, মানে আর থিটা ইকুয়ালস টু আর নট প্লাস আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে এবার আমাদের মান বসাই দিলেই চলতেছে, যে আর থিটা মানে হচ্ছে এবার আর 30, মানে আমি 30 ডিগ্রি সেলসিয়াসের রোধ বের করতেছি, তাহলে সেটা হবে আর নট হচ্ছে 2
ইন্টু 1 প্লাস আলফা হচ্ছে 1/273, আর থিটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি 30। কত আসে একটু বলতো, কে একজন হিসাব করে বল। এই সামান্য চেঞ্জ হবে আর কি, 2 পয়েন্ট সামথিং। সবার জন্যই কি কি চিল্লাইতেছে পোলাপান, সবার জন্যই? হ্যাঁ 2.22 ওহম আসছে। ওকে, রোদ একটু বেড়ে গেছে। তা আমরা এটাকেই যদি বলতো যে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, বা যদি বলতো যে কমায় ফেলছে, ওকে, তাহলে তখন আমাদের যদি বলতো যে -30 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, অথবা যদি বলতো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে রোদ কত হবে, তখন রোদ কমে যেত। এখানে আমি তখন মাইনাস দিতাম, এবং তখন সেটা 0.22 পরিমাণ কমে যেত, মানে 1.78 আসতো, তখন 1.78 হইতো। ওকে, তো এইভাবে আমাদের যদি তাপমাত্রা বাড়ায় তাহলে প্লাস হবে, তাপমাত্রা হ্রাস করলে মাইনাস হবে। আচ্ছা, এইবার আমাদের আপেক্ষিক রোধ, এটা দিয়ে আমরা আজকের ইয়াটা শেষ করব, মানে ফিজিক্স ক্লাসটা শেষ করব, নাকি পরের দিন পড়াবো এইটুক? আচ্ছা, আপেক্ষিক রোধ আমরা পরের দিন ধরি, আজকে এই পর্যন্ত থাকুক। তোরা এগুলো একটু নোট করে নিস। তো আমরা এখন একটা ব্রেক নিচ্ছি, 11:10 থেকে আবার আমরা বায়োলজিটা পড়বো, ওই যে শোষণ যেটা পড়তেছিলাম ওইটা পড়বো। তা আল্লাহ হাফেজ, টাটা।